ঢাকায় মার্চ ফর গাজায় জনস্রোত, পণ্য বর্জন সহ ইসরায়েলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার আহ্বান, ফিলিস্তিনের প্রতি বিভিন্ন দলের সংহতি। সশস্ত্র বাহিনীতেও কার্যকর সংস্কারের তাগিদ বিশিষ্টজনদের, সব দলের মতামতই হবে রাষ্ট্র মেরামত, জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। ভারতের সাথে ট্রান্সশিপমেন্টের কূটনৈতিক সমাধান চান ব্যবসায়ীরা, যুক্তরাষ্ট্রের মতিগতি সম্পর্কেও সতর্কতার পরামর্শ। পুড়িয়ে দেয়া হয়েছে চারুকলায় ফ্যাসিবাদের মোটিভ, জড়িত শেখ হাসিনার দোসররা, বলেছেন সংস্কৃতি উপদেষ্টা। ফায়ার সার্ভিসের কাছে ঘটনা রহস্যজনক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মজলুম ফিলিস্তিনের পক্ষে স্মরণকালের ঐতিহাসিক মার্চ ফর গাজা দেখল বাংলাদেশ। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ব্যানারে মার্চ ফর গাজায় ঢল নামে লাখো মুসলমানের। ইসরায়েলের পণ্য বয়কটের ডাক দেন বক্তারা, বলেন বিশ্ব মুসলিমকে একত্রিত হয়ে রক্ষা করতে হবে নিপীড়িত গাজাবাসীকে। সমাবেশে মূল নিবন্ধ পাঠ করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। গাজাবাসীর জন্য মোনাজাত পরিচালনা করেন বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। ইনামুল হাবিবের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বলা হয় বিশ্ব মুসলিম একটি শরীরের মতো, শরীরের এক অঙ্গে আঘাত পেলে অন্য অঙ্গও হয় ব্যথিত। তা আরেকবার দেখল দেশবাসী। বর্বর ইসরায়েলি সৈন্যরা শহীদ করেছে 50,000-এর বেশি ফিলিস্তিনিকে। তাতে ফুঁসে উঠেছে বিশ্ব মুসলিম। ইমানি চেতনায় বলিয়ান বাংলাদেশের মানুষও দেখালো বিক্ষোভ। 6,500 বর্গমাইলের দূরত্ব ঘুঁচিয়ে সোহরাওয়ার্দী উদ্যান হয়ে উঠল এক টুকরো ফিলিস্তিন। ইতিহাসের সাক্ষী হতে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানমুখী হতে থাকে মানুষ। দুপুর 12টার পরপরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক এই উদ্যান। দুপুর 3টার পর এক এক করে স্টেজে ওঠেন অতিথিরা। রাজনৈতিক অরাজনৈতিক দলমত নির্বিশেষে সবার পদচারণায় মুখর হয়ে ওঠে উদ্যান প্রাঙ্গণ। আল কুদুস আল কুদুস, ফিলিস্তিন ফিলিস্তিন। ফ্রি ফ্রি প্যালেস্টাইন ধ্বনিতে নিপীড়িত ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার মিজানুর রহমান। আজ উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে, সহাবস্থান করছে। এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। ইসরায়েল একটি অবৈধ দখলদার গণহত্যাকারী রাষ্ট্র, যা মুসলিমদের প্রথম কিবলা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিহ্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে। পাঠ্য বই ও শিক্ষানীতিতে আল আকসা, ফিলিস্তিন এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা ওআইসি এবং জাতিসংঘের ভূমিকা নিন্দা জানাই। তাদের ব্যর্থতা, অদক্ষতা, অমানবিক আচরণ সারা দুনিয়া নিন্দা করছে, মুসলিম উম্মাহ নিন্দা করছে। বিশ্বের মুসলিম দেশগুলো তার কাঙ্ক্ষিত ভূমিকা রাখে নাই। এই নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো উচিত। পরে নিপীড়িত ফিলিস্তিন এবং বিশ্ব মানবতার জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। সবাই খালিদ দিলে তওবা করি, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয়া মানুষের ঢল উপচে পড়ে শাহবাগ মোড়, টিএসসি চত্বর সহ সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে। গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে রোদ ও গরম উপেক্ষা করে ছুটে আসা এই জনস্রোতের দাবি ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের দীর্ঘদিনের বর্বরতার অবসান।
জাহাঙ্গীর আলমের ক্যামেরায় নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বাংলাদেশে বিক্ষুব্ধ জনতার মার্চ ফর গাজা কর্মসূচি। শনিবার সকাল থেকেই ফিলিস্তিনের পতাকা হাতে গাজাবাসীর প্রতি সমর্থনে স্লোগান, মিছিল আর মুক্তিকামী মানুষের পদচারণায় মুখর শাহবাগ, টিএসসি সহ সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকা। ফিলিস্তিনের প্রতি ভালোবাসার জানান দিতে নির্ধারিত সময়ের আগেই চৈত্রের তীব্র গরম উপেক্ষা করে ছুটে আসে লাখ লাখ মানুষ। এ কর্মসূচির মাধ্যমে বিশ্বজুড়ে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে জনমত তৈরি হবে বলে বিশ্বাস তাদের। ফিলিস্তিনিদের যেসব নারী এবং শিশুরা নির্যাতিত হচ্ছে, মৃত্যুবরণ করছে, এটা কোনো রকম মানিয়ে নেওয়ার মতো নয়। এই বার্তাটা আমরা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চাই যে আমরা মুসলমানরা এক এবং অভিন্ন। আমরা চাই যে এই গণহত্যা বন্ধ হোক, এই যুদ্ধ বন্ধ হোক। আমরা বাংলাদেশে যত ইসরায়েলি পণ্য আছে সব পণ্য বয়কট করতে হবে। দলমত নির্বিশেষে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয়া সাধারণ মানুষের চাওয়া, গাজায় ইসরায়েলের সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ নেবে জাতিসংঘ, নীরবতা ভেঙে গাজাবাসীর পাশে দাঁড়াবে মুসলিম বিশ্ব, রাখবে গাজা প্রশ্নে ঐক্যবদ্ধ ভূমিকা। জাতিসংঘের মহাসচিব এবং বিশ্ব আরব নেতাদের এবং বিশ্ব নেতাদেরকে অবগতির জন্য জানাচ্ছি যে ফিলিস্তিনের নির্মম হত্যাচক্র বন্ধ করতে হবে। বিশ্বের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো যারা এখনো নিশ্চুপ রয়েছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। আমাদের লক্ষ লক্ষ মুসলমান ভাইদেরকে হত্যা করা হইতেছে, আজকে জাতিসংঘ চেয়ে চেয়ে দেখতেছে, আমরা বিচার চাই। গাজায় চলমান ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ এবং গাজাবাসীর প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল। জাগ্রত হবে বিশ্ববিবেক, বন্ধ হবে গাজায় ইসরায়েলের বর্বরতা, এমনটাই প্রত্যাশা সবার। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মুখর গোটা রাজধানী ঢাকা। মার্চ ফর গাজা কর্মসূচিতে সংহতি জানাতে রাজধানী ঢাকা পরিণত হয় জনসমুদ্রে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানমুখী লাখো মানুষ। সবার মুখে গণহত্যা বন্ধ এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা উঠে আসে। প্রতিবাদে সামিল হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। ইসমাইল হোসেন পলাশের ক্যামেরায় ফজলে রাব্বির প্রতিবেদন। হাতে হাতে ফিলিস্তিনি পতাকা, কণ্ঠে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি। গাজাবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষায় সায় দিয়েছে ৫৬,০০০ বর্গমাইলের এই জনপদটি। অবরুদ্ধ গাজা উপত্যকায় নৃশংস ইসরায়েলি হামলার প্রতিবাদে মুখর রাজধানী ঢাকা। প্রতিবাদে সামিল লাখো জনতা। কেবল ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও বাস, ট্রেন ও ছোট ছোট যানবাহনে মানুষ যোগ দেয় মার্চ ফর গাজা কর্মসূচিতে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকে মানুষ। রামপুরা, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয় সরণি, বাংলা মোটর ও শাহবাগ এলাকা হয়ে খণ্ড খণ্ড মিছিল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যায়। এ সময় তাদের হাতে ব্যানার আর ফিলিস্তিনের পতাকা দেখা যায়। রাজধানীর আফতাবনগর এলাকায় জড়ো হয় নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, কানাডিয়ান ইউনিভার্সিটি সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইসরায়েলকে সন্ত্রাসী দেশ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক আইনে বিচারের পাশাপাশি ফিলিস্তিনিকে স্বাধীন ভূখণ্ড ঘোষণার জোর দাবি জানান শিক্ষার্থীরা। নারে তাকবীর, আল্লাহু আকবার। সারা বিশ্বের মুসলিম দেখো, বাংলাদেশের মুসলিমরা দেখো, ও উম্মাহ সবাই এক হও। সকল মুসলিম নেতারা আছে বিশ্বে, তারা যেন এখনই ফিলিস্তিনের পাশে দাঁড়ায় এবং আমেরিকা দালালি যেন না করে, ইসরায়েলের চামচামি যেন না করে। অ্যাজ এ মুসলিম আমাদের উচিত যে যেই সিচুয়েশন থেকেই হোক আমরা ফিলিস্তিনের পক্ষে আমাদের আন্দোলন করা। আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, আমরা চাচ্ছি ফিলিস্তিন স্বাধীন হোক, তারা তাদের মানবাধিকার নিয়ে সুস্থভাবে তারা বাঁচার অধিকার তারা পাক। বছরের পর বছর ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা, নির্যাতন ও দখলদারিত্বের শিকার ফিলিস্তিনিরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সশস্ত্র বাহিনীর দায়িত্ব কেবল স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা।
কোনোভাবেই তাদের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয় বলেছেন বিশ্লেষকরা। তারা মনে করেন পতিত ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্য সামরিক বাহিনীর সাথে জনগণের দূরত্ব বাড়িয়ে দিতে রাজনীতিতে সেনা হস্তক্ষেপের বিতর্ক সৃষ্টি করছে। মহাখালীতে রাওয়া ক্লাবে এক সেমিনারে তারা আরও বলেন, সশস্ত্র বাহিনীর কিছু উচ্চাকাঙ্ক্ষী কর্মকর্তা ও পতিত আওয়ামী লীগ সরকারের সেনাবাহিনীকে জনগণের কাছে চরমভাবে বিতর্কিত করেছে। তাই সশস্ত্র বাহিনী পুনর্গঠনে সংস্কার কমিশন গঠনের তাগিদ তাদের। রিপোর্ট জিয়া খানের। রাষ্ট্র সংস্কার ও রাজনীতির প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনীর শীর্ষ সেমিনার আয়োজন করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া। এতে অংশ নেন শিক্ষাবিদ, রাজনীতিবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাবেক সেনা কর্মকর্তারা। সেমিনারে মূল প্রবন্ধে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে। বিডিআর ম্যাসাকারের মাধ্যমে ভারত এবং আওয়ামী লীগ তারা বিডিআর এর সৈনিকদের ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর মরাল ভেঙে দিতে সক্ষম হয়েছিল। আমরা চাচ্ছি যে আর যেন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের তৈরি না হয়, আর যেন শেখ হাসিনার মতো নতুন কোনো ফ্যাসিস্ট বাংলাদেশের ক্ষমতায় না আসে, আর যেন কেউ সেনাবাহিনীকে ব্যবহার না করে। এটাই তো আমরা চাচ্ছি। তাহলে এটা চাইতে গেলে আমাদের সংস্কার দুই জায়গায় করতে হবে। শুধুমাত্র সেনাবাহিনীর সংস্কার করে এটার সলিউশন হবে না, কারণ সেনাবাহিনী সংস্কার হলে আপনারা ঠিক আছে আভ্যন্তরীণ সংস্কার করলেন, কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার হলো না, তাহলে দেখবেন আপনারা না চাইলেও রাজনীতিতে সম্পৃক্ত হয়ে যাবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি এলডিপি সভাপতি সাবেক সেনা কর্মকর্তা অলি আহমদ বলেন, সশস্ত্র বাহিনীকে দুর্বল করতে ভারতের অপচেষ্টা চলছেই। সশস্ত্র বাহিনীর মূল দায়িত্ব হওয়া উচিত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের দায়িত্বে নিজকে নিয়োজিত করা। কোনো অবস্থাতেই রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হওয়া উচিত হবে না। তাহলে সশস্ত্র বাহিনী একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে মাথা উঁচু করে সকলের নিকট সম্মানের আসনে অধিষ্ঠিত হবে। এ সময় সশস্ত্র বাহিনীকে জনকল্যাণমুখী এবং রাজনীতি মুক্ত করতে ব্যাপক সংস্কার দরকার বলে মন্তব্য করেন বক্তারা। ষড়যন্ত্র ঘরে বাইরে, লক্ষ্যবস্তু কিন্তু তার লক্ষ্যবস্তু বা টার্গেট কিন্তু এই সামরিক বাহিনী এবং ইসলামী মূল্যবোধ। সশস্ত্র বাহিনীকে রাজনীতি নয় বরঞ্চ দলীয় অপরাজনীতির প্রভাব মুক্ত রাখা প্রয়োজন। আর সেজন্যই আমাদের প্রয়োজন জনগণের সঙ্গে দূরত্ব কমানো। পাবলিক কি দেখতে চায়, তাহলে কয়েকটা রোল আছে। পাবলিকের রোল হতে পারে ডিরেক্ট ইন্টারফিয়ারেন্স, ইনডিরেক্ট রোল, আর হচ্ছে সাপোর্টার বা স্ট্যাবিলাইজার, ডুইং নাথিং। মানে মিলিটারি রোল ইন সাচ এ কনটেক্সট, এরকম একটা পলিটিক্যাল ভ্যাকুয়ামের মধ্যে কি হতে পারে? আমার মনে হয় পাবলিক ওপিনিয়ন কখনো ডিরেক্ট ইন্টারফিয়ারেন্স সাপোর্ট করে না বাংলাদেশে। নাম্বার 2 হচ্ছে যে ইনডিরেক্ট রোলটাও হয়তো তারা দেখতে চায় না, তারা একটা স্ট্যাবিলাইজিং রোল দেখতে চায়, যে সিস্টেমটাই আছে একটা স্ট্যাবিলিটির দিকে যাক এবং ডিরেক্ট ইন্টারফিয়ারেন্সটার থেকে একটা পেশাদারিত্বের জায়গা থেকে সামরিক বাহিনীর অবস্থানটা অনেক সম্মানজনক হোক। এছাড়া সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে জাতীয় নিরাপত্তা নীতিমালা তৈরি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ এবং আলাদা সচিবালয় গঠনের পরামর্শ দেন বিশ্লেষকরা। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারে দেশের সবাই একমত। বলেন, রাষ্ট্র সংস্কার জনগণের দীর্ঘদিনের দাবি। ধারাবাহিক সংস্কার সংলাপের অংশ হিসেবে শনিবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ জাসদের সাথে সংলাপের শুরুতেই এসব কথা বলেন অধ্যাপক আলী রিয়াজ। সংক্ষেপে, জাসদ দেশকে প্রদেশে বিভক্ত এবং র্যাব বিলুপ্ত করার দাবি জানিয়েছে। এ সময় কমিশনের সংস্কার প্রস্তাবের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন পার্টির নেতারা। অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কার জরুরি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হলেও এ দাবি জনগণের। জনগণ দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক সংগ্রাম করে আসছিল। বাংলাদেশ জাসদেরও এতে ভূমিকা রয়েছে। বিভিন্ন বিষয়ে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আরও আলোচনা করে সংস্কারের পথ নির্ধারণে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় দ্রুতগতিতে পণ্য রপ্তানির সহজ পথ হাতছাড়া হলো বলে মনে করছেন উদ্যোক্তারা। বিষয়টির কূটনৈতিক সমাধান না হলে 36টি দেশে বিকল্প পথে 50,000 টন পণ্য রপ্তানির সক্ষমতা হোঁচট খাওয়ার শঙ্কা তাদের। তবে রপ্তানিতে ভারত নির্ভরতা মানতে রাজি নন ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন।
সংকট কাটাতে শাহজালাল বিমানবন্দরের মাশুল এক অঙ্কে নামিয়ে আনা সহ কার্গো ব্যবস্থাপনা ঢেলে সাজানোর তাগিদ সংগঠনটির। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বেনাপোল বা ভারতের পেট্রাপোল স্থলবন্দর ব্যবহার করে প্রতি মাসে প্রায় ২৫০০ টন পণ্য রপ্তানি হয় ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের প্রায় ৩৬টি দেশে। ৫ বছরের বেশি সময় ধরে চলা ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত প্রত্যাহার করায় বিকল্প পথে কার্গো পরিবহনের সহজ পথ হারালো বাংলাদেশ। আমরা বায়ারকে একটু লিড টাইমে সুবিধা দিতে পারতাম, আর্জেন্ট শিপমেন্ট থাকলে আমরা দেন কস্টের একটু সুবিধা দিতে পারতাম। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সক্ষমতাটা আমাদের জন্য এখন একটু কমে গেল। আমার 10টা আঙ্গুলের যদি একটা আঙ্গুল কাজ না করে, আমার তো একটু হাতটা কাজ করতে একটু সমস্যা হবে। কিন্তু ব্যাপারটা তাই, আমি যে কাজ করতে পারবো না তা না, আমি অন্য জায়গা থেকেও পাঠাতে পারবো। হয়তো আরও বেটার অন্য অপশন আসতে পারে, বাট আমার অ্যাভেলেবেল একটা অপশন তো কমছে। শাহজালাল বিমানবন্দরের তুলনায় সময় ও খরচ কম হওয়ায় সড়ক পথে বেনাপোল হয়ে কলকাতা বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য পাঠাতো ৬২৪টি বাংলাদেশি কোম্পানি। ভারত সেই সুবিধা বাতিল করায় রপ্তানিতে সক্ষমতা কমার শঙ্কা রপ্তানিকারকদের। যদি এটাকে কূটনৈতিকভাবে কোনোভাবে সমাধান করা যায়, কারণ ব্যবসায়িকভাবে তো আমি চাই যে আমার দেশ যে কোনোভাবে আগাক, বা সেখানে শুধু ব্যবসার কথাই আমরা চিন্তা করব, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সবকিছু ঠিক রেখে ক্ষতি না হয়ে। রপ্তানিকারকদের পাশাপাশি বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পৌঁছানোর প্রতিষ্ঠানগুলোর সংগঠন ফ্রেট ফরওয়ার্ডাররাও বলছেন ভারতের এই সিদ্ধান্তে চাপ বাড়বে শাহজালাল বিমানবন্দরে। আমাদের এখনকার যে পরিস্থিতিটা, এটাকে আমরা ফেস করার জন্য ঠিক আছে নেক্সট 6 মান্থ আমরা এয়ারপোর্টের সমস্ত চার্জগুলোকে আমরা একটা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো, সেটা হলো 5 সেন্ট। তাহলে হবে কি, এয়ারলাইন্সগুলো তখন অনেক এনথুসিয়াস্টিক হবে যে না ঠিক আছে, গভর্নমেন্ট অনেক একটা ডাইনামিক ডিসিশন নিয়েছে, এবং আমাদের বায়াররা অনেক খুশি হবে। তারাও চিন্তা করবে যে দিস ইজ হোয়াট বাংলাদেশ ইজ টেকিং এ ডাইনামিক ডিসিশন তার ট্রেড ফ্যাসিলিটেশন করার জন্য। তাদের ধারণা ভারত হয়ে পণ্য পরিবহন বন্ধ হওয়ায় বাড়তি পণ্যের রপ্তানি নিশ্চিতে বছরে দরকার হবে 7 শতাধিক অতিরিক্ত ফ্লাইট। গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনাটা এটাকে একদম ড্রাস্টিক্যালি এটাকে এফিশিয়েন্ট করা দরকার। তাহলে হবে কি, এয়ারলাইন্সগুলো তাদের যেই এখানে যে ম্যানেজমেন্ট যে কস্টটা আছে, এই কস্টগুলো তারা যদি সেভ করে, সেখানেও তারা হয়তো 5-10 সেন্ট বিভিন্নভাবে তারা সেভ করতে পারবে। এখন তাদের অভিযোগ হলো যে তারা গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কস্ট দিচ্ছে, বাট গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ ম্যাক্সিমামই তারা করে। দ্যাট মিনস সো দে আর পেইং ডাবল। শাহজালাল বিমানবন্দর দিয়ে বছরে অতিরিক্ত ৪৫,০০০ টন পোশাক রপ্তানির চাহিদা মেটাতে কার্গো পরিবহনের চিহ্নিত জটিলতা দূর করার তাগিদ ব্যবসায়ীদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, যুক্তরাষ্ট্র ঘোষিত শুল্ক নীতি 3 মাসের জন্য স্থগিত হলেও এরপর যুক্তরাষ্ট্র কোন পথে হাঁটবে বলা কঠিন। এজন্য যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার পাশাপাশি সকল প্রস্তুতি চালিয়ে যেতে হবে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারে চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে ছায়া সংসদ বিতর্কে এসব কথা বলেন তিনি। ডক্টর ফাহমিদার মতে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উৎপাদনশীল দক্ষতা, পণ্যের বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে। কর অবকাশ একবার বহাল হলে আমৃত্যু চালানোর সংস্কৃতি বন্ধ করতে হবে মন্তব্য করে তিনি অন্য শিল্পের বিকাশের দিকেও নজর দেওয়ার তাগিদ দেন। ডক্টর ফাহমিদা খাতুন আরও বলেন, 3 মাসের সময়ের মধ্যে সরকারকে প্রস্তুতি নিতে হবে। বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করতে না পারলে দেশে বিনিয়োগ আসবে না বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে নববর্ষ শোভাযাত্রা উদযাপন উপলক্ষে বানানো পতিত সরকারের ফ্যাসিবাদের মুখাকৃতি ও পাশে থাকা শান্তির পায়রায় আগুন লাগা ও পুড়ে যাওয়ার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার ভোর 5টার দিকে চারুকলা অনুষদে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। টানা 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, অনেকগুলো প্রতীকী রয়েছে চারুকলা অনুষদে, তবে শুধু ফ্যাসিবাদের মুখাকৃতি ও তার পাশে থাকা শান্তির পায়রায় আগুন লাগার ঘটনা রহস্যের উন্মোচন করেছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মনে হয়েছে। এদিকে ফ্যাসিবাদের দোসররাই আগুন লাগিয়েছে বলে ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, হাসিনার দোসররা ফ্যাসিবাদের মুখায়ব পুড়িয়েছে। জুলাইকে চ্যালেঞ্জ করে তারা এসব ঘটিয়েছে। সিলেটে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও জানান তিনি। জুলাই পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসরদের করা কাজগুলো আমরা মনে করছি। ফ্যাসিবাদের দোসর এই অর্থে বলছি, যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাবব
র্যালিতে থাকুক, ধরেন নানান রকমের মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। সেই শক্তিটার ব্যাপারে সরকার স্পষ্ট একটা অবস্থান ইতিমধ্যে নিয়েছে। আপনারা জানেন যে পুলিশ কাজ করছে এবং দ্রুতই অপরাধীকে গ্রেফতার করা হবে। কোনো নবজাতককে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ঘৃণিত কাজ আর নেই। পৃথিবীতে প্রতিটি মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে, তাই পরিত্যক্ত পথ নবজাতকদের দায়িত্ব সকলকে নেওয়ার আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের পরিত্যক্ত পথ নবজাতকরা আপনজন, হবে না কোনো বিভাজন এ স্লোগানকে সামনে রেখে বিশ্ব পথ দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় ইলিয়াস কাঞ্চন দুজন পথ নবজাতককে কোলে নিয়ে আবেগ আপ্লুত হয়ে যেতে দেখা যায়। র্যালিতে অংশগ্রহণ করে পথ নবজাতককে উদ্ধার ও তাদের নিরাপদ আশ্রয়দাতা প্রতিষ্ঠান ডক্টর মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশে পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার করা ও তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করার কথা জানানো হয়। ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন বলেছেন, অতীতের মতো রাষ্ট্রীয় খরচে কাউকে অতিথি হিসেবে হজে নেওয়া হবে না। ধর্ম মন্ত্রণালয় থেকে যারা যাবেন তাদেরও যাচাই বাছাই করে নেওয়া হবে। দুপুরে চট্টগ্রাম মহানগরীর এলজিইডি ভবন মিলনায়তনে বিবাহ রেজিস্ট্রারদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। ধর্ম উপদেষ্টা বলেন, হজ ব্যবস্থাপনায় নানা চ্যালেঞ্জ থাকলেও এবার কোনো বিশৃঙ্খলা হবে না। মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন বিবাহ রেজিস্ট্রারদের অতিরিক্ত টাকা আদায় না করতে হুঁশিয়ার করেন। বাল্যবিবাহ বন্ধে সুপারিশের বিষয়ে নিজেদের প্রস্তাব জানাতে এ সভার আয়োজন করে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরাম। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক, অভ্যুত্থানের নেতাদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্কে মাশরুম ও মুক্তা চাষ প্রকল্পের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি কথা বলেন। সার্জিস আশা করেন, এক্ষেত্রে বিএনপি তাদের জায়গা থেকে আরও বেশি দায়িত্ব পালন করবে, কারণ তারা বড় দল। তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ভারত কিভাবে বাংলাদেশকে ডিল করছে, কোন চোখে দেখছে, এই প্রশ্নগুলো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নির্ধারণ করবে। দানের টাকায় আবারও রেকর্ড গড়ল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। এবার মিলেছে 9,17,80,687 টাকা। এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। মনোবাসনা পূরণের বিশ্বাসে দিন দিন বাড়ছে দানের পরিমাণ। কিশোরগঞ্জ প্রতিনিধি নাসিম খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 4 মাস 11 দিন পর খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স। 11টি লোহার বাক্সে মিলেছে 28 বস্তা টাকা। শনিবার সকাল 7টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর নেতৃত্বে দান বাক্স খোলা হয়। এতিমখানার ছাত্র শিক্ষক, ব্যাংকের লোকজন সহ 400 জনের একটি দল টাকা গণনার কাজ করেন। নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান আছে, আমাদের পুলিশ সদস্যরা আছে, আইনশৃঙ্খলা বাহিনী, আনসার, আমরা আছি, সাথে আনসার এবং আর্মি ইউনিটও আছে, সকলে কাজ করছি, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। আর এখানে যে ব্যাংক পর্যন্ত যেটা প্রোটেকশন, সেটা আমাদের নিশ্চিতভাবে থাকবে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই মসজিদে দান করছেন। এখানে দান করলে মনের আশা পূরণ হয়, এ বিশ্বাস তাদের। এ কারণেই দিন দিন দানের পরিমাণও বাড়ছে। বাচ্চার জন্য মানুষ ছিল, বাচ্চাটা পূরণ হয়েছে, দিতে আসছি। প্রতিদিন 300 থেকে 400 মহিলারা আসে নামাজ পড়তে। ওইখানে মহিলাদের জন্য সুব্যবস্থা করা আছে নামাজের জন্য, এই জন্যই আমরা আসি নামাজের জন্য। এখানে মানুষ আসে, তাদের দান বাক্সে দান করে তাদের নিজস্ব মানত পুরা করার জন্য। আমার কিছু মানত ছিল, সেই মানতগুলো আমি করে গেলাম। মানুষ সবারই যেহেতু মানতগুলো সফল হয়, দেখি এখন আমার কি হয়। দানের টাকায় জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তা করা হয়। সারা বছর চলে সমাজসেবামূলক কাজ। দানের টাকা নির্মাণ করা হবে মসজিদ ঘিরে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন বহুতল ইসলামী কমপ্লেক্স। প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা। এই টাকা দিয়ে মূলত এই মাদ্রাসার যে পরিচালনা, স্টাফ সহ যারা আছেন দায়িত্বপ্রাপ্ত, তাদের বেতন ভাতা, এই কমপ্লেক্সের উন্নয়ন, এখানে একটি এতিমখানা আছে, সেই এতিমখানায় যে আমাদের ছোট ছোট বাচ্চারা থাকে, তাদের থাকা, খাওয়া, এগুলো সহ তাদের শিক্ষা, সকল কাজে ব্যয় হয়। একই সাথে আমরা গত 1 বছর 529 জন ব্যক্তিকে জটিল দুরারোগ্য রোগে যারা আক্রান্ত, তাদেরকে বিভিন্ন অঙ্কের
অনুদান প্রদান করেছে এবং এই অনুদানের ক্ষেত্রে আবেদন করা হয় সভাপতি পাগলা মসজিদ বরাবর, কিন্তু এটি আমরা যাচাই বাছাই করে সরকারি একটি কমিটি করে সেইভাবে কর্মকর্তাদের দিয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দিয়ে যাচাই বাছাই করে নিয়েছি, যাতে জটিল দুরারোগ্য আক্রান্ত যারা আছেন তারা যেন এই সাহায্যটি পেতে পারেন। এর আগে গত 30 নভেম্বর এই মসজিদের দান বাক্সগুলো খোলা হয়েছিল। 29 বস্তায় পাওয়া গিয়েছিল 8,21,34,304 টাকা। এছাড়া পাওয়া যায় বিদেশি মুদ্রা, স্বর্ণ, রূপা ও হীরার গয়না। জনশ্রুতি রয়েছে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে থামেন। তাকে ঘিরে সেখানে অনেক ভক্তকুল সমবেত হন। ওই পাগলের মৃত্যুর পর সমাধির পাশে এই মসজিদটি গড়ে ওঠে। পরে কালক্রমে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায়। বাংলাভিশন নিউজ ডেস্ক। AHF কাপ হকি টুর্নামেন্টে বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করা হলো শনিবার। বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে জার্সি উন্মোচন করেন বিমান বাহিনীর প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আগামী 17 এপ্রিল থেকে ইন্দোনেশিয়ার জাকার্তায় হচ্ছে AHF কাপের এবারের আসর। বাংলাদেশ সহ অংশ নেবে 10টি দল। মূল এশিয়া কাপের বাছাই পর্ব হিসেবে বিবেচনা করা হয় এই টুর্নামেন্টকে। এর আগেও এই টুর্নামেন্টে অংশ নিয়ে 4 বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবারও টুর্নামেন্টে সাফল্য পাওয়ার বিষয়ে আশাবাদী বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি। টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও ফটো সেশন অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, AHF কাপ টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গত 25 ফেব্রুয়ারি থেকে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। 11 দিনব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে 27 এপ্রিল। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঢাকায় মার্চ ফর গাজায় জনস্রোত, পণ্য বর্জন সহ ইসরায়েলের সঙ্গে সকল পণ্য সম্পর্ক ছিন্ন করার আহ্বান ফিলিস্তিনের প্রতি বিভিন্ন দলের সংগঠন। সশস্ত্র বাহিনীতেও কার্যকর সংস্কারের তাগিদ বিশিষ্টজনদের, সব দলের মতামতই হবে রাষ্ট্র মেরামত, জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। ভারতের সাথে ট্রান্সশিপমেন্টের কূটনৈতিক সমাধান চান ব্যবসায়ীরা, যুক্তরাষ্ট্রের মতিগতি সম্পর্কেও সতর্কতার পরামর্শ। পুড়িয়ে দেওয়া হয়েছে চারুকলায় ফ্যাসিবাদের মোটিভ, জড়িত শেখ হাসিনার দোসররা, বলেছেন সংস্কৃতি উপদেষ্টা। ফায়ার সার্ভিসের কাছে ঘটনা রহস্যজনক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।